2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি নিজে প্রেস কনফারেন্স করে ভিশন ফর 2030 ভুলে যাওয়ার কথা না। সেখানে তিনি নিকল্প বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন, সেখানে তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের কথা বলেছেন, সেখানে তিনি সকলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করার কথা বলেছিলেন, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা। আবার পরবর্তীকালে যখন আমরা রিয়ালাইজ করেছি যে এই রাষ্ট্র কাঠামোয় দেশকে নিয়ে যাওয়া যাবে না, তখন আমরা আবার 2022 সালে প্রথমে বিএনপির পক্ষ থেকে 27 দফা, এরপর যারা আন্দোলন করছিল সকলকে নিয়ে আমরা 31 দফা কর্মসূচি প্রদান করি। নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই কর্মসূচি প্রদানকে নিয়ে ইস্তুল কালাম কাণ্ড হয়েছিল। 10ই ডিসেম্বর আমাদের সভাকর্য আমরা পার্টি অফিসের সামনে, সেটা 7ই নভেম্বরই এটাকে আপনার বন্ধ করে দেওয়ার ব্যাপারে সরকার ব্যবস্থা গ্রহণ করেছিল এবং সেদিন মকবুল ওই পার্টি অফিসের সামনে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা পেশায় সে একজন শ্রমিক ছিল, তাকে পুলিশ গুলি করে হত্যা করে। এরকম অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করবার সমস্ত প্রস্তাবগুলো সামনে নিয়ে এসেছি। সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কার রুখে দিচ্ছি, তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাধ কিছু হতে পারে। গ্রাম ছেড়ে, দেশ ছেড়ে, জেলা ছেড়ে ঢাকায় এসে রিক্সা চালিয়েছে, কেউ হকারের কাজ করেছেন, কেউ বড় বড় বাড়িগুলোতে দারোয়ানের চাকরি নিয়েছেন। এগুলো হচ্ছে একদম বাস্তব। আমাদের দলের লোকেরা প্রায় 1700 মানুষ বিএনপি তারা আপনার গুম হয়ে গেছে, ইলিয়াস সহ ডিসঅ্যাপিয়ার্ড। আমাদের আপনাদের সাংবাদিকদের পরে আসছি, আমাদের দলের প্রায় 20,000 মানুষকে নির্মমভাবে হত্যা করা। আমাদের নেত্রী ও দলের চেয়ারপারসন, তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে 6 বছর কারান্তরিত করে রাখা হয়েছে। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব ঘটনা সত্য বলছি এই জন্যই, এগুলো কোথায় বলা প্রয়োজন, না হলে ভুলে যাই। সেই জন্যই আমি আমার আমরা 3 দিন আগে একটা প্রেস কনফারেন্স করেছি। আমার মনে হয় আমাদের সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই কথাটা মনে করবেন। আমাদের সাবজেক্টটা ছিল যে একটা পত্রিকায় উঠেছিল যে বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে। এইটাকে আমরা যদি সিরিয়াসলি নিয়ে আমরা এটা একটা প্রেস কনফারেন্স করেছি। 1975 সালে যখন আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে, তারপরে পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন তাকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যার্পণ করেছেন। এবং তারপরে তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। তার আগে 5 সালের সময় মাত্র 4টি পত্রিকা সরকারের নিয়ন্ত্রণে ছিল, সেটা ছিল সম্বন্ধ। তখন আপনাদের অনেক কারিগরা সেদিন পাঁচের মোকামে হকারের কাজ করেছে, আপনারাই বলেছেন এসব কথা। খুলে দিয়েছেন, অর্থাৎ পলিটিক্যাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে তিনি ডেমোক্রেটিক করেছেন। অন্যদিকে অর্থনীতিতে, যে অর্থনীতিকে শেখ মুজিব বাকশালী কায়দায়
ক্লোজ ইকোনমিতে পরিণত করেছিল এবং শুধুমাত্র তার পছন্দ লোকেরা সেই অর্থনৈতিক সুবিধা ভোগ করছিল এবং এত ভয়াবহ হয়েছিল যে সে দুর্ভিক্ষ হয়েছিল এবং অমর্ত্য সেন বইতে লিখেছেন এই দুর্ভিক্ষ ছিল মানবসৃষ্ট। ইত্তেফাক পত্রিকায় ছাপা হয়েছিল বাসন্তীর ছবি একটা জাল দিয়ে যাওয়ার। এগুলো সব পুরনো বলতে বাধ্য হলাম। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9 বছর দীর্ঘ সংগ্রাম স্বৈরাচারের বিরুদ্ধে, সেই সংগ্রামের পরে তার সরকারের আমলে তিনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। এই একটা বিশাল একটা মৌলিক সমস্যা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অন্যান্য দলগুলো এবং জনগণের বিভিন্ন কথার মধ্যে সম্মান প্রদর্শন করে কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিধান, সেটা তিনি সংবিধানের সন্নিবেশিত করেছিলেন। ঐক্যমত্য কমিশন, প্রত্যেকটা কমিশনের প্রতিটি মিটিংয়ে আমাদের প্রতিনিধি গেছে, ঠিক আছে। আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপরে আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছি। তারা কাজ করেছে দিনের পর দিন, রাতের পর রাত, দেশের এক্সপার্টদের নিয়ে, এবং আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত আমরা সংস্কার কমিটিগুলোর সামনে তুলে ধরেছি। এবং কয়েকদিন আগেই সেটা বলেছি প্রেস কনফারেন্স করে যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত, তার মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম বিষয়গুলোর সঙ্গে আমরা একমত হয়েছি। কতগুলো মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি আমরা একটা হতে পারছি না, কিন্তু আমরা মনে করি এটা ভবিষ্যতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে ডিবেট করে সেই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সবচেয়ে বড় কথা যেটা, যে এই দেশের মালিককে, এই দেশের মালিক তো জনগণ। এই দেশের কাঠামো, এই দেশের পলিটিক্স, এই দেশের অর্থনীতি কিভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক তো একমাত্র জনগণ। আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই। তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে, অনেক লেখাপড়া করেছেন, ইউনিভার্সিটিতে পড়াতেন, আসছেন, তারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর চিন্তা করে সামনে নিয়েছে। আমরা সেটা প্রহর দেখে আমরা যেটাকে মনে করেছি যে এই দেশের মানুষের সঙ্গে সম্মতিপূর্ণ, সেই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা আমরা সেভাবেও আমরা জমা দিয়েছি। জুলাই সনদ সম্পর্কে বলা হয়, জুলাই সনদে প্রথম যখন কথা উঠলো, যখন সরকার বললো আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত দাও, আমরা তখনই দিয়ে দিচ্ছি। এরপরে এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে, আমরা গতকাল রাত্রে সেই সব মতামত পুরো দিয়ে দিই। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যারা দেখতে নারী তার চল কথাটা বলতে বাধ্য হয়, মনে করবেন না। আমি সাংবাদিকদের ভাইকে বলবো, আমরা সামান্য লেখাপড়া করেছি, আপনারা শব্দের মারপেট করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে। আমরা 3 বার সরকার চালিয়েছি। সরকার, দেশ, জনগণ, রাষ্ট্র, পররাষ্ট্র, ভূরাজনীতি, সেই সম্পর্কে ধারণা আমাদের কোনো অংশে কম নেই। ছিল গণতন্ত্রের চর্চা করা, এবং এটা সবাই স্বীকার করবেন যে 3টি ইলেকশন সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে, সেই 3টি ইলেকশন ছিল সবচেয়ে ভালো ইলেকশন। আমাদের নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার এবং অর্থনীতিকে আপনার মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে যাওয়ার। এই সংস্কারগুলো বিএনপি ভ্যাট আরোপ করেছিলেন আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, প্রচুর সমালোচনা হয়েছে। এমনকি আমাদের ওবায়দুল খান সাহেব সাংবাদিকরা হলিডে পত্রিকায় লিখলেন, হেডলাইন লিখলেন, ওয়ান ম্যান ডেমোলিশেস, অর্থাৎ একটা মানুষ সব শেষ করেছিল। কিন্তু প্রমাণ হয়েছে যে ভিএটি, হ্যাঁ, এটা বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে শক্ত জায়গায় নিয়ে আসার পেছনে কাজ করে।
আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্প সূচনা করে হাজার হাজার মহিলা কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আজকে বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করবার সুযোগ করে দিয়েছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বিদেশে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সুতরাং সংস্কার আমাদের মন চায়, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কার। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে। আমরা এবার আসুন বর্তমান সংস্কারের কথায় আসি। অত্যন্ত একটা সমস্যা, বড় সমস্যা। এবং আমি মনে করব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কতটুকু এই ব্যাপারে মনোযোগ দিয়েছেন আমি জানি না, আরো অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রয়োজন ছিল। সময় বলে এখনো চলে যায়নি, এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রি বেঁচে থাকে, আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয়, আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা তারা অবশ্যই। আরেকটি বিষয় সীমান্তে হত্যা এবং পুশিং, এই কথাটা আমরা ঠিক সেইভাবে বলছি, ছোট্ট ছোট্ট করে নিউজ দিচ্ছি আপনার কোথাও। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, সকল সংবাদ কর্মী, সংবাদ মাধ্যম সবাইকে অনুরোধ করবো এই ব্যাপারটাকে সিরিয়াসলি রাখার জন্য। এটা কোনো হালকা ব্যাপার নয়, প্রতিদিন ঘটছে এবং সীমান্তের চারদিকে ঘটছে। সুতরাং এই বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে জনমত সৃষ্টি করার ব্যাপারে নিয়ে আসার দরকার এবং এই ব্যাপারে সরকারের প্রতিও আহ্বান জানাবো যেন সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এটা দর কষাকষিতে চূড়ান্ত পর্যায়ে যায়। আরেকটা বিষয় আছে পানির বর্ষা, আবার ফেনীতে বন্যা শুরু হয়েছে, আমরা বর্ষাকাল আরো শুরু হবে। এ ব্যাপারটা আমি অনুরোধ করবো তারা অত্যন্ত জোরালো ভাবে এই পানির হিস্যার ব্যাপারগুলো, পানি বন্টনের বিষয়গুলোকে তারা নিশ্চিত করবে। জাতীয় ঐক্য সবচেয়ে বড় জিনিস আপনারা বলেছেন, আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতীয় ঐক্য তৈরি করা দরকার। জাতীয় ঐক্য কোন জায়গায় হবে? জাতীয় ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে। আমি তোমার সঙ্গে একমত হব না, তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দেব, এটাই জাতীয় ঐক্য। দ্যাট ইজ ডেমোক্রেসি। গণতন্ত্র সেটাই, পরমাণ সহিষ্ণুতা। দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশে আমরা সেই গণতন্ত্রটাকে কখনোই ওইভাবে চর্চা করি নাই। আপনি যদি চর্চাই না করেন, কারণ গণতন্ত্র একটা কালচার, এটা একটা কালচার, এটাকে যদি চর্চা না করেন আপনি ওই জায়গায় পৌঁছবেন কি? ওই জন্য যে ভাষায় কথা বলছে না, যে আপনার হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে, এটা করলে এটা হবে, তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে, বা আমরা আমাদের তরফ থেকে কেউ কেউ বলছে, এই জিনিসগুলো আপনার কিছুতেই হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের চর্চাটা করি।